দুর্গাপুজো সবে শেষ হয়েছে শহর কলকাতায়। আমার শরীরটা তেমন ভালো নেই, তাই বাড়িতেই বসে আছি। তবে দুর্গাপুজোর একাদশী পেরিয়ে গেছে, আর কিছুদিন পরেই হয়তো লক্ষ্মী পুজো, ঠিক করে মনে নেই। বারান্দায় বসেছিলাম, আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম যে সেটা এখনো নীল। সে পেঁজা তুলোর মেঘ এখনো লেগে আছে আকাশের কোনায় কোনায়। তবে গোটা কলকাতা শহর জুড়ে লেগে আছে একটা বিষণ্ণতার সুর। মাত্র দুদিন হলো মা চলে গেছেন মর্তলোক ছেড়ে। জঙ্গলে জঙ্গলে কাশফুলগুলো এখনো দুলছে মৃদু মন্দ হাওয়ার তালে তালে। চারপাশে পুজোর প্যান্ডেলগুলো খোলা শুরু হয়েছে সবে। কুমোরটুলিতে যাতায়াত কমেনি অবশ্য মানুষের, কারণ বাঙালির উৎসব যে এখনো শেষ হয়নি। এসব কথা বসে বসে ভাবছি, এমন সময় ঘরে ঢুকলো আমার স্ত্রী। কি গো, বিকেল হলো তো, কিছু খাবে নাকি? না, খাওয়ার তেমন কিছু ইচ্ছে নেই, ভাবছি একটু পরে বের হব। আমার কথা শুনে স্ত্রী চলে গেল। আমি হাঁটতে হাঁটতে বারান্দায় এলাম, তখনই দেখি দরজায় কে যেন ধাক্কা মারছে। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি সেই পরিচিত মুখ। শুভ বিকেল বৎস। কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে কি মনে করে? চলো একটু ঘুরে আসি আমাদের প্রিয় জায়গা থেকে। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ, তবে দশমীর পর তো যাওয়াই হয়নি ওখানে। ওই জন্যই তো বললাম, চলো বেরিয়ে পড়ি এখনই। ঠাকুর মশাইয়ের গল্প এরকম ঠান্ডা ঠান্ডা বিকেলে জমে ভালো। বাবা, তুমি ঠাকুর মশাইয়ের গল্পের প্রতি এত ভালো ভালো কথা বলছো, ব্যাপারটা কি শুনি? ওসব গল্প গাঁজাখুরি লাগতো না তোমার? আরে বাবা, ওসব গল্প গাঁজাখুরি ছাড়া আবার কি, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। ঠাকুরমশাইয়ের গল্পগুলো ভালো লাগে, ঠাকুরমশাইয়ের গল্প বলার মুন্সিয়ানায়। গল্প তো অনেকেই বলতে পারে, কিন্তু সেই মুন্সিয়ানাটা থাকে কোথায় বলো তো? গল্প বলার প্রতিভার জোরেই গাঁজাখুরি গল্পগুলো সত্যি মনে হয়। আচ্ছা বসো, আমি ভালো জামা পরে আসি বলে ঘরের ভিতরে সেঁধিয়ে গেলাম। জামা পরতে পরতে পুরনো কথা মনে পড়ে গেল। সেদিন সন্ধ্যা হওয়ার বেশি দেরি নেই, রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছিলাম। এমন সময় কিশোরী সেন এসে বলেছিল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। আমার হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি, তাই জিজ্ঞাসা করেছিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে তো বিশ্বাস হয় না। চলো না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। সেই থেকেই শুরু। তারপর থেকে যাওয়ার অভ্যেসটা বদলায়নি। বদলাবে কিভাবে? মানুষটাই তো তেমন, বাকি জ্যোতিষীদের মতন নন তিনি। ওর কথা শুনলে মনে হয় যেন আমরা কোনো এক অলৌকিক জগতের ক্ষুদ্র বিন্দু মাত্র। এই ক্ষুদ্র বিন্দুগুলো অস্তিত্বের সীমারেখায় এক অর্বাচীন পদার্থের মতন বিরাজমান, আর তাদেরকে ঘিরে অবস্থান করছে কোনো এক মহাশক্তি। আমি বেরিয়ে এসে কিশোরীকে বললাম, চলো তার সঙ্গে এটা পকেটে ঢুকিয়ে নাও বলে তার দিকে এগিয়ে দিলাম একটা পাসিং শো। প্যাকেটটা দেখে সহাস্যে কিশোরী বলল, এ কি, তুমিও কি ঠাকুর মশাইয়ের মতন এসব খাওয়া শুরু করলে নাকি? না না, আগের দিন যাব বলে কিনেছিলাম, সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠেনি। আচ্ছা তাই হোক, কোনো সমস্যা নেই। আমরা দুজন বাড়ি থেকে বের হয়ে এলাম। বেশিক্ষণ লাগলো না। ধর্মতলার মোড়ের কাছেই রয়েছে মঠলেন। গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজের শংসাপত্র রয়েছে, দর্শনী নামমাত্র। আমরা দরজায় কড়া নাড়লাম। ভেবেছিলাম চারি দরজাটা খুলে দেবে, কিন্তু এইবারে তার ব্যতিক্রম হলো। দরজা ধীরে ধীরে যখন খুলছে, তখন দেখতে পেলাম ঠাকুর মশাইকে। দরজা খুলে ঠাকুর মশাই আমাদের উদ্দেশ্যে বললেন, তোমরা এসো এসো, ভিতরে এসো। আজ হঠাৎ আপনি দরজা খুললেন? না হে কিশোরী, সকলেই পুজোতে গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। আপনি জাননি ঠাকুর মশাই? হ্যাঁ, আপনি তো যেতেই পারতেন, কোনো সমস্যা তো হতো না।
কোনো সমস্যার ব্যাপার নয় হে। আসলে আমি এই পুজো পার্বণের দিনগুলোতে নিজের ঘরে কাটাতেই পছন্দ করি। এর অনেক কারণ আছে। কম বয়সে যখন মানুষের মনের অন্তরে পৌঁছাবো বলে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি, তখন এরকম পুজো পার্বণের দিনে অনেক খারাপ ঘটনা দেখেছি। সত্যি বলতে আমার জীবনে পুজোর পার্বণ মানেই অশুভ কিছুর আভাস। সেটা কি করে হয় ঠাকুরমশাই? দেবীপক্ষে মা দুর্গা পরাক্রমশালী অসুরের মতন অশুভ শক্তিকে পরাজিত করেছেন। সেই দিনগুলোতে কি করে অশুভ শক্তির আবির্ভাব হবে? শুভ অশুভের পার্থক্য যে বড় জটিল বিভূতি। আর যে অসুর আমাদের কাছে অশুভ শক্তির প্রতীক, সেই শক্তি আবার কারোর উপাস্য দেবতা। পুরুলিয়া জেলার ভালাগোড়া গ্রামের নাম শুনেছ? আমরা দুজনেই মাথা নাড়লাম। কাজের চাপে কলকাতা শহর ছেড়ে বের হওয়ার সময় হয়ে ওঠে না। এমন এক জীবনে পুরুলিয়া যাওয়াও ভয়ঙ্কর বিলাসিতা মাত্র। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, পুরুলিয়া জেলার ভালাগোড়া গ্রামে হুদুর দুর্গা পুজো হয়। এই হুদুর নাকি পুরাণ মতে অসুর। সত্যি? এই গ্রামে কারা থাকে? এই গ্রামের বেশিরভাগ সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, কিন্তু সাঁওতাল বলে ওরা যে পুজো করতে পারবে না এমন কোনো কথা নেই। এই পুজোর সময় ওদের গ্রামে একটা বিশেষ ধরনের নাচ হয়। এই নাচ আমাদের শহরের লোকের কাছে খুব হাস্যকর মনে হতেই পারে, কিন্তু তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি তো আর এক নয়। কিরকম নাচ? ওই গ্রামের ছেলেরা একটি বিশেষ দিনে মেয়েদের পোশাক পরে হুদুর দেবতার উদ্দেশ্যে নৃত্য প্রদর্শন করে। এর পিছনে অনেক ইতিহাস আছে, সে কথা বরং আজ থাক। তোমরা এসেছো যখন, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে ঠাকুরমশাইকে দেখে প্রথম থেকে একটু উদাস লাগছিল। আমি আর যেচে কিছু জিজ্ঞাসা করলাম না। সত্যি বলতে ওনাকে আমরা দুজন খুব শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার দাম রাখতে বেশি কৌতূহলী না হওয়াই ভালো। ঠাকুরমশাই নিজের তাকের উপর থেকে একটা ছোট্ট বাক্স বের করে আনলেন। এটা ধরো, তবে বাক্সটা খুলো না কিন্তু। ঠাকুরমশাইয়ের হাত থেকে কিশোরী বাক্সটা নিল। বাক্সটা হাতে নিয়ে ভালো করে দেখলাম দুজনে। খুব সাধারণ একটা বাক্স, উপরে একটা চামড়ার আস্তরণ দেওয়া। দূর থেকে দেখলে বই বলে ভ্রম হতে পারে। ওর ভিতরে যেটা আছে সেটার সঙ্গে আমিও আমার ব্যর্থতার গল্প জড়িয়ে আছে। সেই ব্যর্থতা আজও আমায় কুড়ে কুড়ে খায়। মাঝে মাঝে মনে হয় আসলে আমি একজন ব্যর্থ সাধক মাত্র। কিন্তু ওই একটা কথা আছে না, তুমি যদি সাধক হও তাহলে পার্থিব দুঃখ, ব্যথা, বেদনা থেকে দূরে থাকতে হয়। পুজোর দিনগুলোতে সেই চেষ্টাই আমি করি বারবার। মা মহামায়া চেষ্টাগুলোকে সফল করতে সাহায্য করেন। আমি ততক্ষণে বাক্সটা খুলে ফেলেছিলাম। দেখলাম ভিতরে মেয়েদের হাতের একটা ছোট্ট পলা পড়ে আছে। আমি সেটা হাতে তুলে নিলাম। হাতে তুলে নিতেই আমার চোখের সামনে সমস্ত দৃশ্য পাল্টে গেল। কোথায় সেই মটলিনের বাড়ি, কোথায় ঠাকুরমশাই, আর কোথায় বা কিশোরী? চোখের সামনে খুব দ্রুত বেগে ভেসে উঠল নানা জানা অজানা জায়গার দৃশ্য। কাউকে ঠিক চিনতে পারলাম না। নিজেও জানি না আমি কাদেরকে দেখতে পাচ্ছি। তারপর দেহটা অবশ হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরে যখন জ্ঞান ফিরল, ঠাকুরমশাই ও কিশোরী পাশে দাঁড়িয়ে আছে। চেয়ারে বসে আমার হাতে হাত রেখে বসে আছেন ডাক্তারবাবু। আমি বুঝলাম সব কিছু। ঠাকুরমশাই সাধারণত ডাক্তার বুদ্ধির কাছে যান না। এনাকে ডাকা হয়েছে কিশোরীর নির্দেশে। আমাকে ভালো করে দেখে ডাক্তারবাবু চলে গেলেন। বললেন চিন্তার কোনো কারণ নেই, শরীরটা আগে থেকেই খারাপ ছিল, হঠাৎ মাথায় শক লেগে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিশোরী ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে এলেন। কিছুক্ষণ পরে সে ফিরে আসতে ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি দেখলে? অনেক কিছু। কেন দেখলাম? কাদেরকেই বা দেখলাম? কি দেখার কথা বলছেন ঠাকুরমশাই? আজ বিভূতির সঙ্গে যেটা হলো সেটার জন্য আমি বাক্সটা খুলতে বারণ করেছিলাম। ওই বাক্সর ভিতরে যে পলাটা রয়েছে
সেটা আসলে অভিশপ্ত, আর সেই জন্যই ওটা আমার কাছে রাখা। ওটা স্পর্শ করলে কোনো ক্ষতি হয় না ঠিকই, তবে ওটা যে স্পর্শ করে সে অনেক কিছুই দেখতে পায়, এবং যা যা দেখতে পায় সেগুলো সবই সত্যি। আজ থেকে 20-25 বছর আগে হয়ে গেছে এই সব ঘটনা। তাই আমি জিজ্ঞাসা করলাম যে কি কি দেখলে। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। এরপর ভালো করে মনে করার চেষ্টা করলাম। যা দেখেছিলাম তা সম্পূর্ণ একটা স্বপ্নের মতো। যতটুকু দেখতে পেয়েছি সেটা নিয়ে গল্পের মতো সাজিয়ে বলতে শুরু করলাম। হ্যাঁ, একেবারে প্রথম থেকেই বলছি। ওই পলাটি যে মেয়ের, তাকেই দেখতে পেয়েছিলাম আমি। মেয়েটি সম্ভবত বাঁকুড়া জেলার কোনো গ্রামে থাকে। বয়স খুব বেশি হলে 16 বছর বয়সেই বিয়ে হয়ে গিয়েছে তার। তার স্বামী কর্মসূত্রে এখানে থাকে না, তাকে বাইরে বাইরে কাজ করে বেড়াতে হয়। সুতরাং সেই মেয়েটি তার শ্বশুর ও শাশুড়ির সঙ্গে এই বাড়িতেই থাকে। অবস্থা দেখে মনে হলো বেশ সচ্ছল পরিবার, কিন্তু এই সচ্ছল পরিবার নিজের বাড়ির বউকে বাপের বাড়িও যেতে দেয় না তেমন। মেয়েটার জীবন বেশ কষ্টেই কাটে। যাই, একটু তাস খেলে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু ওই তাসই খেলতে যাও, এছাড়া তোমার তো আর কোনো কাজই নেই। আমি বাড়িতে পড়ে থাকি আর ওই অকম্মার থেকে মেয়েটাকে নিয়ে ঘরটা লন্ড ভন্ড করি। কেন, কি হলো আবার? উঠে কি হবে আবার? বলি, বংশ রক্ষাটা কি জন্মে হবে? আবার এইসব কথা? ওদের ব্যাপার ওদের বুঝতে দাও। এই বলেই তো সব গেল আমাদের। দেখো দেখো, আমি বলি কি, মেয়েটার না কোনো সমস্যা আছে, আমাদের বাবুটা তো সুস্থ সবল। বলে দুজনেই তাকালো মেয়েটির দিকে। মেয়েটি বেশ রোগা, গাল দুটো কেমন যেন দেখতে, ঠিক ভরাট নয়। হাত পা রোগা, বাকি দেহাংশ তেমন সুশ্রী নয়। তবে মেয়েটিকে বিয়ে করে আনার একমাত্র কারণ সম্ভবত ছেলেটির চরিত্র। বাড়ির ছেলেটির বেশ দুশ্চরিত্র। ছেলেটির নিজের গ্রামে অন্তত বিয়ে সম্ভব ছিল না, তাই একটা অসহায় পরিবারকে বোকা বানিয়ে মেয়েটিকে বিয়ে করে এনেছে ছেলেটা। ছেলেটা দেশে বিদেশে ঘুরে বেড়ায়, আর মেয়েটি ঘরের কোণে বসে কাঁদে। তাতে অবশ্য কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটা বাড়িতে কোনো কথাও বলে না, তবু যেন সকলের চাপা ক্রোধগুলো তার উপরে গিয়েই পড়ে। আসলে জগৎ বড় নিষ্ঠুর। এখানে সবাই শক্তের ভক্ত এবং নরমের জম, আর মেয়েটি বড়ই দুর্বল। এই বাড়িতে আসার পর থেকে তার মন বারবার ভেঙে চুরমার হয়েছে। বারবার মনে হয় মরে যাই, সকলকে মুক্তি দিই মরে গিয়ে। এ জীবন রেখে তো তার কোনো লাভ হচ্ছে না। অবশেষে সেই দিন এসেও গেল। মেয়েটির নাম পরমা। সেদিন তার স্বামী বাড়িতেই ছিল। বাবা নীলকান্ত, তো তুমি কি কালকেই আবার বেরিয়ে পড়বে? বেরিয়ে পড়তে হবে। না, আসলে তোমার মা বলছিল তোমাদের তো কোনো সন্তান হচ্ছে না, ওই একবার যদি বৌমাকে নিয়ে তারাপীঠে যাও। অত সময় নেই আমার। আহা, পুরো কথাটা শোনো না। আমি অনেক সময় শুনেছি যে হাওয়া বদল হলে সন্তানাদি হতে সুবিধে হয়। বলি, তোমার মাথাটা কি একেবারে গেছে? নীলকান্তর কোনো কাজ নেই, ওই কঙ্কাল ছিল মেয়েটাকে নিয়ে তারাপীঠে যাবে। ওর যাচ্ছে হারার অবস্থা, একদিন গাড়িতে উঠলে ঝাঁকুনিতে মরে যাবে। মেয়েটি আর কোনো অপমান সহ্য করতে পারল না। সে ঘর থেকে বেরিয়ে এলো, তারপর একটু গলা খাঁকারি দিয়ে বলল, আমার কোনো দোষ নেই এতে। কোনো ভালো কবিরাজকে ডেকে ওকে ওষুধপত্র খাইয়ে দিলেই হবে। নীলকান্ত চুপ করে রইল, কিন্তু তার চোখের দিকে তাকালে খুব সহজেই বোঝা যায় সে রাগে ফুঁসছে, কিন্তু মুখে কিছু বলল না।
অপরদিকে তার মা ক্ষেপে উঠল, রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, বোমা, কি বললে তুমি? আমার ছেলের দোষ আছে? খুব বার বেড়েছে তো। আগে তো মুখ দিয়ে কোনো কথাই বেরোতো না। এরপর পরমা শ্বশুরের দিকে তাকিয়ে উনি বলতে থাকলেন, দেখছো তো, আমি আগেই বলেছিলাম বেশি মাথায় তুলো না একে। সব মেয়ে ছেলেগুলোকে আমি হাড়ে হাড়ে চিনি। যা, আমি আবার কি করলাম? তোমরা মা ছেলে বোঝো এসব। পরমার শাশুড়ি আরো জোরে জোরে চিৎকার করতে থাকলেন। হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। ছেলে নীলকান্ত চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। ছেলেটির গায়ে অসম্ভব শক্তি। সে রাগে একটা কলসিতে লাথি মারল। তার পায়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কলসিখানা। তারপর পরমা চুল ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যায় সে। প্রায় 1 ঘন্টা পরে বেরিয়ে আসে নীলকান্ত। গায়ে ভালো জামা, হাতে কাজে যাওয়ার জন্য যে বাক্স প্যাটরাগুলো সবসময় রাখা থাকে তারই একটা। ভিতর থেকে পরমার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। ঘরের ভিতরে মেয়েটির উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছিল। মেয়েটি এখন কাঁদছে। নীলকান্তকে বেরিয়ে যেতে দেখে তার মা দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসে বলল, কি হলো? কোথায় যাচ্ছ বাবা? ওই মুখ পুরিটার উপর রাগ করে বাড়ি থেকে চলে যেও না বাবা। নীলকান্ত কিছুই বলল না। আজকে নীলকান্তর বেরিয়ে যাওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু রাগে গড়গড় করতে করতে সকালেই বেরিয়ে গেল সে। সে কারোর কথা শোনার পাত্র নয়। নীলকান্ত দরজা খুলে বেরিয়ে যেতে শাশুড়ি মা তার ঘরের দরজায় গিয়ে পরমার উদ্দেশ্যে বলতে থাকলে, দেখলে তো, দেখলে, আগেই বলেছিলাম বেশি বার বেরো না। আমার ছেলের গায়ে তুমি কলঙ্কের দাগ লাগাচ্ছ। এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিলেও না কেউ তবে ঘরে তুলবে না। যাও যাও যাও, আর পড়ে থাকতে হবে না বিছানায়। সারাদিন অনেক কাজ পড়ে আছে। সত্যিই তো, মেয়েদের মুখে কথা বলা মানায় নাকি? তারা হলো যুগ যুগান্তরের দাসী। এই পুরুষতান্ত্রিক সমাজ যেখানে তাদের ঘাড়ের উপর উষ্ণ নিঃশ্বাস ফেলে, সেখানে তাদের শান্তিতে বেঁচে থাকাটাই তো একটা যুদ্ধ। তার গায়ে নীলকান্তর ছড়ির দাগ। মন ভেঙে গেছে একটা কাঁচের ঘরের মতন। কিন্তু তারপর যা দেখলাম। কি দেখলে? তারপর দেখলাম রাত্রেবেলা মেয়েটা কিছু খায়নি। বাড়ির বাকি দুজন যখন ঘুমিয়ে পড়ল, তখন মেয়েটি বেরিয়ে গেল ঘর থেকে। কেঁদে তার চোখ লাল হয়ে গেছে। মেয়েটি ভয়ঙ্কর কষ্ট পেয়েছে সে তো বোঝাই যাচ্ছিল। এবার মনে হলো সে আর বাঁচতে চায় না। নীলকান্তর আঘাতে তার গোটা শরীর অবসন্ন হয়ে গেছে। এখন সে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারল না। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান? তারপর? মেয়েটার যখন জ্ঞান ফিরল, তখন দেখা গেল যে সে একটা অচেনা জায়গায় রয়েছে। আশেপাশে জঙ্গল রয়েছে ঠিকই, কিন্তু অদূরেই একটা জায়গায় আগুন জ্বলছে। সে আগুনকে ঘিরে বসে আছে বেশ কয়েকটা লোক। মেয়েটির হাত পা বাঁধা। তারপর আর ভালো করে মনে পড়ছে না, তবে আবছা আবছা যা মনে পড়ছে সেটাই বলছি। ওরা মেয়েটাকে নিয়ে এগিয়ে যাচ্ছিল একটা মন্দিরের দিকে। মেয়েটার মুখ বাঁধা থাকায় কিছুই বলতে পারেনি। মনে হয় মেয়েটাকে বলি দিতে নিয়ে যাচ্ছিল। তারপর কোনো রকমে মেয়েটা পালায়। হঠাৎ করে লক্ষ্য করলাম মেয়েটার পিছনে ধাওয়া করেছে কয়েকটা কুকুর। জঙ্গলে এমন হিংস্র কুকুর কোথা থেকে এলো সেটা বুঝতে পারছিলাম না। তবে মেয়েটা সম্ভবত সাঁতার জানে না। তার সামনে এসে পড়ে নদী। সেই নদীতেই ঝাঁপ দেয় মেয়েটা। তারপর আর কিছু দেখিনি। এটা বলে নিজের বক্তব্য শেষ করলাম। শেষ হতেই আমি দুজনের মুখের দিকে তাকিয়ে দেখলাম। কিশোরী অবাক হয়ে আমার কথা শুনছিল। এবার ঠাকুর মশাই মুখ খুললেন। তার মানে তুমি সেই প্রথম ব্যক্তি যে এই ঘটনা সম্পূর্ণভাবে দেখতে পেলে। আমি এর প্রথমটুকুই দেখতে পেতাম, তারপর সবকিছুই অন্ধকার। বন্ধু যে কথাগুলো বলল, আপনি তার সম্পর্কে জানতেন? হ্যাঁ, জানতাম। বিভূতি যত অবধি দেখেছে ওই স্বপ্নে, তারপরে সমস্ত ঘটনার সাক্ষী আমি।
এই কাহিনী বড় মর্মান্তিক পরিণতিতে শেষ হয়েছিল। আমি আজও নিজেকে এটার জন্য দোষী মনে করি, কারণ পরমাকে তখন বাঁচালেও শেষ অবধি যা যা ঘটেছিল সেগুলো থেকে বাঁচাতে পারিনি। আমার জন্য অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। বহু বছর আগের কথা এটা। তোমরা তো জানোই আমি থাকতাম বাঁকুড়া জেলার রুদ্রপুর গ্রামে। সেখান থেকেই ফিরছিলাম। আশেপাশে কোনো নদীও ছিল না। এদিকে ফিরতে হবে আমার এই বাড়িতেই, অর্থাৎ মর্টলেনের বাড়িতে। রুদ্রপুর থেকে সদরে ফিরছি। ইচ্ছে ছিল নদী পথে বাড়ি ফিরব। যেমন বাবা তেমন কাজ। দুদিন ধরে হেঁটে ও গরুর গাড়ি ধরে হুগলি জেলায় এসে পৌঁছালাম। একদিন বিশ্রাম করে রত্নপুরীর ঘাট থেকে খেয়ার ধরতে হবে। তবে এখন মনে হয় সেসব ঘাট আর নেই। সেসব নদী হয়তো মুছে গেছে এই বাংলাদেশের বুক থেকে। সেদিন বসে আছি একটা মন্দিরে। একজন এগিয়ে এলেন, এক বৃদ্ধ মহিলা। বয়স কত হবে মনে নেই তেমন। আমার কাছে দুটো কাঁঠালি কলা ছিল। আমি তার হাতে তুলে দিলাম। তিনি সেটা প্রাণ ভরে খেলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। তার চোখগুলো দেখে মনে হয় বেশ কিছুদিন কিছুই পেটে পড়েনি। উনি ওনার খাওয়া শেষ করলেন। তারপর চুপচাপ বসে তাকিয়ে রইলেন মা তারার মুখের দিকে। তার চোখ থেকে জল পড়তে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? কিছুই বললেন না। নিঃশব্দে কাঁদতে লাগলেন। গলা থেকে কোনো শব্দও বেরোয় না। তবে কান্না দেখলে বোঝা যায় তার মনে কষ্ট খুবই বেশি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় তখন অতটা প্রকট ছিল না। তবু মানুষের চোখ দেখে তার মনের অবস্থা বুঝতে সমস্যা হয় না আমার। আমি আর কিছু বললাম না। হয়তো কথা বলতে পারেন না। তাই ভেবে কিছুক্ষণ পর আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, কাঁদেছি কি আর সাথে? এই মনে যে বড় কষ্ট। এই কষ্ট থেকে মুক্তি পেতে মায়ের কাছে বারবার প্রার্থনা করি, কিন্তু আমাকে যে টেনে নিচ্ছে না ভগবান। মা, এসব বলতে নেই। আপনার কোনো কষ্ট থাকলে মা তারাকে ডাকুন, উনি সব ঠিক করে দেবেন। সে তো মন থেকেই ডাকি বাবা, কিন্তু কি জানো তো, হয়তো পাপের ফল সবই। ছেলেটা যখন বাড়ি থেকে বের করে দিল, তখন এই মন্দিরে এসে অনেক ভাববার সময় পেয়েছি। ভাবতে ভাবতে বুঝেছি যে আমি কত বড় পাপী। কম বয়সে বড় বউয়ের উপর কম অত্যাচার করেছি। নিজের ছোট মেয়েকে ভালোবাসতে গিয়ে কখন যে নিজের অজান্তে নিজের বড় ছেলের ক্ষতি করে ফেলেছি নিজেই বুঝিনি। তারপর মনে একটা ভয় ছিল বাবা, যদি যদি বুড়ো হয়ে গেলে ছেলে পেলেরা না দেখে। সেই জন্য নিজের বড়কাল ঠিক রাখতে পয়সা জমাতাম। সেই পয়সা জমাতে জমাতে লোভ এত বেড়ে গেল বাবা, ছেলেকে প্রায় নিঃস্ব করে দিতে লাগলাম। আমি কখনো বুঝিনি সেসব। আজ শেষ বয়সে এসে সেই ভুল বুঝতে পারছি। আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে সেটার প্রায়শ্চিত্ত করতে চাইছেন, এটাই তো অনেক বড় কথা। নিজের ভুল যে বোঝে তার দোষ অনেকটাই কমে যায়। তখন আর মনে কোনো ব্যথা থাকে না। সেই ব্যথা দূর করে দেয় মহামায়ার আশীর্বাদ। আমার সময় হয়ে এলো, এবার আমি চলি। সে তো জানি বাবা, তবে আমার মতন ভুল আরও অনেকেই করছে। এই ভুলের শাস্তি তো কাউকে না কাউকে পেতেই হয়, তাই একজন শাস্তি পাচ্ছে। তুমি তাড়াতাড়ি যাও, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ায় বসো গিয়ে।
সেই বৃদ্ধা ধীর পায়ে চলে গেলেন। আমার শুধু একটাই কথা মনে হচ্ছিল বারবার, আমি যে খেয়ায় চড়ব সেই কথা তো আমি ওনাকে বলিনি। তাছাড়া ওনার মনের অবস্থা যা দেখেছিলাম তখন একবারের জন্য মনে হয়নি যে উনি মাথা খাটিয়ে আমি কোথায় যাচ্ছি সে বিশ্লেষণ করতে বসেছেন। আমি অবশ্য আর বেশি ভাবলাম না এসব নিয়ে, আমায় নৌকা ধরতেই হবে, সেদিকে এগিয়ে গেলাম। খেয়াঘাটে গিয়ে দেখি একটাই নৌকা পড়ে আছে, সে নৌকা পুরোপুরি ফাঁকা। আমি একটু অবাকই হলাম বটে, এমন সময় পুরো খেয়াঘাটে একটা দুটো লোক ছাড়া আর কেউই নেই, এটাও কি হতে পারে? কথা বলতে বলতে ঠাকুরমশাই থামলেন। আমি দেখলাম কিশোরী তার দিকে একটা পাসিংশ বাড়িয়ে দিয়েছে, সেটা হাতে নিয়ে ধরালেন ঠাকুরমশাই। একটা সুখ টান দিয়ে আবার বলতে শুরু করলেন। আমি আর ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিলাম না। ফাঁকা থাকার অর্থ আমি শান্তিতে যেতে পারবো। বহু লোকের মাঝেই বঙ্গভূমির সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয় না। আমি খেয়ায় উঠে মাঝিকে নৌকা চালানোর নির্দেশ দিলাম। সেও আর বেশি কথা বলল না। তখন অনেক রাত হয়েছে। আমি চুপচাপ বসে আকাশে তারা গুনছিলাম। ওটা আমার বেশ ভালোই লাগে। আমরা যখন যাচ্ছিলাম একটা ছোট খাড়ির মধ্যে দিয়ে হঠাৎ কোথায় যেন ঝুপ করে শব্দ হলো। আমি অন্ধকারে এদিক ওদিক দেখলাম। হঠাৎ মাঝি চিৎকার করে বলে উঠল, ওই ওই তো ওইখানে কে জানো জলে ঝাঁপ দিল। আপনি সাঁতার জানেন তো ঠাকুরমশাই? আমি সাঁতার জানি ঠিকই, তবে যে জলে ঝাঁপ দিল আমার তার কাছে যেতে ইচ্ছে করছিল না। তখন আমার ষষ্ঠ ইন্দ্রিয় অতটা স্পষ্ট হয়নি, তবুও যেন মনে হচ্ছিল একটা বিপদ হতে পারে। সেই মতো নিজের মনকে প্রস্তুত করেই নিলাম। মাঝি নৌকাটাকে সেদিকে নিয়ে গেল। কাছে আসতেই দেখি একটা মেয়ে। আমি আর মাঝি কোনো রকমে মেয়েটাকে ধরে ধরে নৌকায় তুললাম। মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। নৌকোতে আর কোনো মহিলা ছিল না, সুতরাং যা করার আমাদেরই করতে হতো। আমরা দুজন মিলে মেয়েটাকে ভালো করে শোয়ালাম একটা জায়গায়। তারপর গামছা দিয়ে ভালো করে হাত পা মুছিয়ে দিলাম। কিন্তু পরনের পোশাকটি না ছাড়ালে যে বড় বিপদ। এই শীতল নদীর জলে মেয়েটির ঠান্ডা লেগে জ্বরও হতে পারে। আমার চোখ মুখ দেখে সেটা বুঝতে পেরে মাঝি বলল, ঠাকুরমশাই, আপনি শোয়ের ভিতরে গিয়ে বসুন। আমার নৌকাতে একটা ধুতি আছে, আগের কোনো যাত্রী ফেলে গেছে হয়তো। আমি মেয়েটার পোশাক পাল্টে দিচ্ছি। আপনার মতো সাধক মানুষকে এসব পাপ কাজ করতে হবে না। কোনটা পাপ আর কোনটা পুণ্য সে বিচার মানুষ খুব তাড়াতাড়ি করে ফেলে। আমি আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে গিয়েই বসলাম। একটু পরে মাঝি ডাক দিল, ঠাকুরমশাই, আপনি এবার বাইরে আসেন। বাইরে গিয়ে দেখলাম মাঝি মেয়েটির পোশাক সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে। আসলে আমার বৃদ্ধা মা বিছনায় পড়ে আছে, নড়তে চড়তে পারে না। তাকেও তো কাপড় চোপড় পরিয়ে দিতে হয়। আমি মাঝির কথায় কান দিইনি, কারণ আমার ষষ্ঠ ইন্দ্রিয় আবার যেন অশুভ কিছুর আভাস পাচ্ছিল। এবং এই অশুভ শক্তি সাধারণ নয়। অশুভ শক্তির আড়ালে লুকিয়ে ছিল চরম ঘৃণা এবং তীব্র আক্রোশ। আর সেই মেয়েটাই কি আমার স্বপ্নে দেখা মেয়েটা? হ্যাঁ, তাই। মেয়েটি যেখানে আত্মহত্যা করতে চেয়েছিল সেই জায়গাটা মেয়েটির বাড়ি থেকে অনেক দূরে। অর্থাৎ তোমার স্বপ্নে দেখা সেই জঙ্গল আর এই জঙ্গল সম্পূর্ণ আলাদা। আমি মাঝিকে বললাম নৌকাটা পাড়ে ভেড়াতে। সেও একজন সাধু সন্ন্যাসীর কথা অমান্য করতে পারল না। সকলের মনেই তো পাপের ভয় থাকে। অন্য সময় সেই ভয় আমি কাটিয়ে দিলেও এবারে কাটালাম না। আমার মেয়েটির ব্যাপারে জানার কৌতূহল বেড়ে গিয়েছিল। মাঝি না থাকলে সেই জানার ইচ্ছে অপূর্ণ থেকে যাবে। মাঝি ও মেয়েটি নৌকায় পড়ে রইল। আমি নৌকা থেকে নেমে ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। এদিক ওদিক খুঁজে কিছুই দেখতে পেলাম না, শুধু পেলাম একটা পায়ের ছাপ। সেই পায়ের ছাপ কোনো সাধারণ মানুষের তো হতে পারে বলে আমার মনে হলো না। তবে মেয়েটা না জাগলে কিছুই তো বুঝতে পারবো না। তবে প্রায় 24 ঘন্টা হয়ে গেল মেয়েটা জাগলো না। আমি মাঝিকে নৌকা নিয়ে চলে যেতে বললাম। ওকে আটকে রাখা চলবে না। এদিকে
আমাকে সব সত্যি জানতেই হবে। আমরা যেখানে নেমেছিলাম সেখানে আশেপাশে কোনো জনমানব নেই। আমি তাই অপেক্ষা করতে লাগলাম। মেয়েটা এবার জেগে উঠল। উঠেই কি একটা বলতে যাবে, কিন্তু পারল না। কি ব্যথা! ব্যথায় আর্তনাদ করে পেট চেপে বসে পড়ল। আমি সঙ্গে সঙ্গে কাছে গিয়ে বললাম, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা হচ্ছে বলো? মেয়েটা কিছুই বলতে পারল না। সে ব্যথায় কাতরাতে লাগলো। কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে পেট থেকে হাতটা সরালো। আমি দেখলাম তার পেটের বাঁ দিকে একটা অদ্ভুত রকমের চিহ্ন। এই চিহ্নটা আমার পূর্ব পরিচিত। সচক্ষে না দেখলেও এর বর্ণনা আমি শুনেছি। আমি তারপর মেয়েটাকে বললাম আমার সঙ্গে লোকালয়ে যেতে। সেখানে গিয়ে তার এই ব্যথার চিকিৎসা করা যাবে। সেও আমাকে বলল যে তার ব্যথা একটু যেন কমেছে, তবে হাঁটতে সমস্যা হচ্ছে। তবে হাঁটা শুরু করার আগে আমি মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কে মা? তুমি এখানে কোথা থেকে এলে? মেয়েটি তারপর যা যা বলেছিল সবকিছু তুমি আগেই বলেছ। শুধু একটা জিনিস মেয়েটি বেশি বলেছিল। আমি তো বাড়ি থেকে পালিয়েছিলাম। তারপর অনেক দূর হাঁটার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জেগে উঠতে দেখি আমি একটা কুটিরে পড়ে আছি। একটা বয়স্ক মহিলা আমাকে কি সব খাওয়ানোর চেষ্টা করছে। আমি ওই তেতো জিনিসটা খেতে পারিনি। তারপর জোর করে আমাকে খাইয়ে দিল। জানি না ওরা কারা ছিল। ওই জিনিসটা খাওয়ার পর থেকে আমার গোটা শরীর অবসন্ন হয়ে গিয়েছিল। ওরা আমাকে নিয়ে যজ্ঞ শুরু করলো। তারপর এই পেটের এখানে ব্যথাটা। আমি তাকে আর কোনো কথা বলতে দিইনি। একটা অশুভ শক্তির আভাস আগেই পেয়েছিলাম। সেটা যে ওই অদ্ভুত চিহ্নের ভেতর থেকেই আসছে তা আমি স্পষ্ট বুঝে গিয়েছিলাম। আমি মেয়েটাকে কিছু বলিনি। হাঁটতে হাঁটতে একটা লোকালয়ে চলে এলাম আমরা দুজনে। মেয়েটির ওখানে ব্যথাটা কম হচ্ছিল বলে আমি সেটা নিয়ে আর অতটা চিন্তা করছিলাম না। শুধু ওই লোকগুলো কারা হতে পারে সেটাই মাথায় ঘুরছিল। মেয়েটিও কেমন যেন নেতিয়ে পড়ে আছে। এমন একটা মেয়েকে নিয়ে মন্দিরে বা অমন কোনো জায়গায় থাকা উচিত মনে করলাম না। আবার চলে এলাম সেই আগের জায়গায়। সেখানে থাকলেই রহস্যে সুরাহা করা সম্ভব হবে। সেদিনের মতো রাতে শুয়ে পড়েছিলাম আমি। হঠাৎ একটা কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি পরমা পাশে নেই। আমার থেকে একটু দূরে গিয়ে বসে আছে সে। আমি উঠে তার পাশে গেলাম। মা, কি হচ্ছে তোমার? ওই জায়গাটায় কি খুব ব্যথা হচ্ছে, তাই না? মেয়েটি কাঁদতে কাঁদতে মাথাটা নাড়ল। আমি বললাম, দেখো মা, আমাকে তো নিজের ঘরে ফিরে যেতেই হবে। তার আগে তোমাকে তোমার ঘরে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। কিন্তু এটাও সত্যি যে তুমি তোমার নিজের বাবার বাড়িতে যেতে পারবে না। আমি তোমাকে তোমার গ্রামে রেখে দিয়ে আসবো। তুমি ঠিক করে নিও তুমি কোথায় যাবে। এখানে তো আমার কিছুই করার নেই মা। শুধু বলতে পারি মা মহামায়া তোমার সাথেই আছেন। সবসময় ওনাকে ডেকো। না, আমি যাব না কোথাও। ওখানে যাওয়ার চেয়ে আমার মৃত্যু ঢের ভালো। তার চেয়ে বরং আমি নিজেই পালিয়ে যাব। আমি কাউকে বিশ্বাস করি না, আপনাকেও না। জানি, সঙ্গেও জানি যে তুমি আমার সঙ্গে কোথাও যাবে না। সাধনার নামে যে সমস্ত নিচু শ্রেণীর কীটের আবির্ভাব ঘটেছে তাদের হাতে পড়েছিলে তুমি। মেয়েটি চুপ করে বসে রইল। প্রথম দিন তার চোখের পাতায় দেখা সেই নিস্তব্ধতা আজ যেন থমকে গেছে। সেখানে ভেসে উঠছে একটা জেদের হাওয়া। মনে হয় মেয়েটা নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল। একটু পরে লক্ষ্য করলাম সে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তখন আমার কেমন যেন মনে হচ্ছিল আমার মেয়ে কোলে শুয়ে আছে আর বারবার আমাকে জানিয়ে দিয়ে যাচ্ছে এই জগতে সাধনায় লিপ্ত হতে গেলে শুধু তন্ত্রমন্ত্র চলে না, সঙ্গে দরকার কিছু কাছের মানুষ। এইসব কথা ভাবতে ভাবতে আমিও শুয়ে পড়েছিলাম।
কিন্তু সকালে উঠে দেখি আশেপাশে আর পরমা নেই। চারপাশটা তো তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম। আমরা যেখানে আশ্রয় নিয়েছিলাম তার অদূরে দেখতে পেলাম অনেকটা রক্ত পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, নিজের ব্যথা থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য সে কোনো ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেছে। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে পরমাকে খোঁজার জন্য তৎপর হলাম। তারপর কি হলো ঠাকুরমশাই? খুঁজে পাইনি কিশোরী, মেয়েটিকে কোথাও খুঁজে পাইনি আমি। শুধু পড়েছিল এই পলার ভাঙা টুকরোগুলো। যদি আগে খুঁজে পেতাম তাহলে অত বেশি দেরি হতো না। ঠাকুর মশাইয়ের কথা শুনে আমিও চমকে উঠলাম। এবার নিরীহ মেয়েটা কি করেছে তারপর? সেই প্রশ্ন ঠাকুর মশাইকে করতে যাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। এরপর মেয়েটাকেও আর খুঁজে পাইনি কোথাও, কিন্তু তাকে খুঁজে পাওয়ার জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি আমাকে। সে নিজেই এসে ধরা দিয়েছিল আমার কাছে। ওই ঘটনার প্রায় 5 বছর পেরিয়ে গিয়েছিল। আমি তখন মর্টলেনের এই বাড়িতে স্থায়ীভাবে থাকা শুরু করে দিয়েছি। হঠাৎ একদিন সকালে দেখি দরজার সামনে একটা চিঠি পড়ে আছে। সেটা দেখে আমি বেশ অবাকই হলাম। নাম ঠিকানাহীন এমন এক পুরো চিঠি হঠাৎ আমায় কে দিয়ে গেল। চিঠিটা খুলে দেখলাম, 5 বছর আগে স্মৃতি আপনার জীবনে আবার ফিরবে, তাকে মুক্তি দিতে হবে আপনাকে। সে মুক্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে আপনার মনের অন্দরে, আপনিই পারবেন। চাবিকাঠি কিরকম? এই চিঠিটা আমি যখন পড়ছি তখন আমার দরজায় কে যেন কড়া নাড়ল। দরজা খুলে দিতে দেখি সামনে এক সুপুরুষ দাঁড়িয়ে আছে। গায়ের পোশাক পরিচ্ছদ খুবই পরিপাটি, কিন্তু চোখে মুখে একটা জীর্ণতার আভাস। দেখে মনে হয় ঠিক করে ঘুমোতে পারেনি অনেক রাত। তাছাড়া কোনো এক চিন্তা ওকে তাড়া করে চলেছে। আমি তাকে ঘরে নিয়ে এসে বসালাম। আমার নাম নীলকান্ত। আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার স্ত্রী আপনার পূর্ব পরিচিত। ওর নাম পরমা। ঠিক সেই মুহূর্তেই আমার পরমার কথা খুব মনে পড়ল। আমি তাকে থামিয়ে দিয়েই সব খুলে বললাম। ও তখন বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি যা যা বললেন আমি সবই শুনেছি। পরমা আপনার কাছ থেকে চলে আসার পর কি কি হয়েছিল সেটা শুনবেন না? তারপর নীলকান্ত যা যা বলল সেটা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম। তবে নীলকান্ত যা যা বলল তা সংক্ষেপে বলি। আমার কাছ থেকে পালিয়ে আসার পর পরমা নিজের শ্বশুর বাড়িতে ফেরত গিয়েছিল। সে বাড়ি ফিরে যেতেই নীলকান্তর মা ও বাবা পরমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে। নীলকান্ত তখনও কিছু জানতো না। সে বাড়ি ফিরে এসেছিল একটা চিঠির কারণে। তাতে লেখা ছিল যে তার মা বাবা খুবই অসুস্থ, আর চিঠির একদম নিচের দিকে লেখা ছিল পরমা। নামটা শুনে সে প্রচন্ড চমকে উঠেছিল। 1 সপ্তাহ ধরে পরমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই পরমা যখন বাড়িতে ফিরে এলো তখন মা বাবা অসুস্থ। বাড়িতে ফেরত এসে দেখে সেই পরমা আগের মতো আর নেই। আগের রোগা পরমা এখন কেমন যেন বলিষ্ঠ চেহারা নিয়েছে। চোখে মুখে নিরীহ ভাবটা অনেক আগেই চলে গেছে। সেখানে জায়গা নিয়েছে এক ছলনা। মাত্র 1 সপ্তাহে এমন পরিবর্তন কি করেই বা সম্ভব হলো? তাকে দেখে নীলকান্তর বেশ ভয়ই লাগছিল। তবে কি পরমার কিছু হয়েছে? তারপর সেদিন রাতে আর একটা ঘটনা ঘটল। ও কথা বলতে আমার লজ্জা করছে ঠাকুর মশাই। আমি বলতে পারবো না সেই কথা। তবে সেদিনকে যেন তার গায়ের জোর খুব বেড়ে গিয়েছিল। আমাকে দেওয়ালে কোণঠাসা করে আজও আমার গোটা শরীরে ব্যথা হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে ঠাকুর মশাই পরমার মধ্যে কোনো পিশাচ ভর করেছে। নীলকান্তের কথা শুনে আমি আর বেশি দেরি করলাম না। জিনিসপত্র গুছিয়ে আমি তাকে বললাম, চলো এখনই, আর বেশি দেরি হলে তোমার বাবা মা কাউকে আর বাঁচাতে পারবো না। তারপর দুজনে মিলে চলে এলাম নীলকান্তের বাড়িতে। পরমাকে আমি দেখতে পেলাম। আমাকে দেখেও সে যেন
না দেখারই ভান করল। নীলকান্ত তার বাড়ির মহিলা ভৃত্যকে ডেকে বলল, ইনি হলেন সেই ঠাকুর মশাই, তাড়াতাড়ি যাও, ওনার খাবারের ব্যবস্থা করো। না নীলকান্ত, এখন ওসবের সময় নেই। আমি যা যা বলছি তাই তাড়াতাড়ি নিয়ে এসো। সন্ধ্যে 6টার মধ্যেই কাজ শুরু করতে হবে। তার আগে সব সাজিয়ে গুছিয়ে নিলে খুব ভালোই হয়। আমার এখন কিছু শুকনো কাঠ আর বালি লাগবে। নদীর চড়ায় কিংবা নির্জন পাহাড়ের চূড়ায় হোমের জন্য বালির দরকার হয় না, কিন্তু গৃহস্থ বাড়িতে হোম করতে গেলে বালির প্রয়োজন হয়। এরপর আমি আমার পঞ্চমুণ্ডির আসন সাজিয়ে বসলাম। 5টা অপঘাতে মরা চণ্ডালের মাথা আমি সঙ্গে করেই এনেছিলাম। সেগুলো সাজিয়ে নিয়ে বসে পড়লাম। বালিও কাঠ এনে দিল নীলকান্ত। যজ্ঞকুণ্ড তৈরি। আমি থলি থেকে লাল তসরের ধুতিখানা বের করে কপালে রক্ত চন্দনের তিলক এঁকে নিয়েছিলাম। নীলকান্তর বাড়ির মহিলা ভৃত্য শঙ্খধ্বনি করতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি বারণ করলাম। এখন এই ঘর হলো মহাশ্মশান। এই শ্মশানে তো শ্মশানবাসিনী বা তার 14 যোগিনী নিয়ে ঘুরে বেড়ান। এখন শ্মশানে শঙ্খধ্বনি করো না। আর তুমি এই মা কালীর মূর্তিটা ওর ঘরের সামনে রেখে এসো, আর ওর ঘরটা বাইরে থেকে তালা বন্ধ করে দিও। সন্ধে হলো। এক মনে বীজ মন্ত্র জপ করতে শুরু করলাম। ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং শ্মশান কালিকা, ক্রিং 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 হুং হুং ক্রিং ক্রিং স্বাহা। ক্রমে আমার চারপাশ থেকে জগৎ সংসার মুছে গেল। শুধু আমার কপালের মাঝখানে আজ্ঞাচক্রে উজ্জ্বল নীল আলোর এক বিন্দু দেখা দিল। সমস্ত চৈতন্য সেই বিন্দুতেই। জগৎ সংসার তলিয়ে গেছে সেই বিন্দুতে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোথাও কিছু নেই, এমনকি আমিও নেই। শুধু সেই বিন্দু, তীব্র নীল আলোর একটা ফোঁটা। আমার ধ্যান যখন ভঙ্গ হলো তখন সমস্ত ঘরখানা এক অদ্ভুত সুগন্ধে ভরে গেছে। এ কোনো ধূপ ধুনো বা চন্দন গুঁড়োর গন্ধ নয়। এ হলো সেই হাকিনী দেবীর অঙ্গের সুবাস। এই পিশাচির কবল থেকে রক্ষা করতে ওই হাকিনী দেবীকেই আমার কাছে পাঠিয়ে দিয়েছেন মা। এতক্ষণ কথা বলে যাওয়ার পর তারানাথ একটু থামলেন। পাসিংশোর প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরিয়ে তাতে চোখ বন্ধ করে টান দিতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, হাকিনি কি ঠাকুরমশাই? ঠাকুরমশাই কিছু না বলে চোখ বন্ধ করে সিগারেটে আরও কটা টান দিয়ে বললেন, হাকিনীকে ভুলে গেলে? বীরভূমের শ্মশানে সেই মাতু পাগলি তোই হাকিনী সিদ্ধ। ওরা সব মায়ের অনুচরী, সহচরী, প্রচন্ড ক্ষমতার অধিকারী এরা। ডাকিনী, হাকিনী, শাকিনী, এই 3 শক্তি মায়ের অষ্টপ্রহরের সঙ্গিনী। এরা পারে না এমন কোনো কাজ নেই। এই হাকিনী ডাকিনী এরা ঠিক কোনো দেবী নন, দেবী শক্তির একটা অংশ। নিম্নতন্ত্রের সাধনা যারা করে তারা এইসব দেবীর শক্তি লাভ করে। মাতু পাগলি আমাকে তাড়িয়ে দেওয়ার আগে ওই হাকিনী শক্তিকে বশ করার বিদ্যে শিখিয়ে দিয়েছিল। সেই সঙ্গে আরো একটা কথা বলে দিয়েছিল। মাতু পাগলি বলে দিয়েছিল, এই হাকিনীকে দিয়ে যদি কোনো খারাপ কাজ করাস তাহলে ও শক্তি তোর কাছ থেকে চিরতরে চলে যাবে, আর যাবার আগে তোর ভয়ানক ক্ষতি করে দিয়ে যাবে। মনে থাকে যেন। মনে রাখিস, হাকিনীকে দিয়ে কাজ করানো কাল কেউটে নিয়ে খেলা দেখানোর থেকেও ভয়ঙ্কর। আমি তাই নিতান্ত প্রয়োজন না হলে হাকিনী শক্তিকে জাগাই না। আমি নিতান্ত নিরুপায় হয়ে সেদিন হাকিনী শক্তিকে জাগিয়ে তুললাম। হাকিনী নিজের উপস্থিতি জানিয়ে দেওয়ার পরই আমি হোমকুণ্ড জ্বালিয়ে দিলাম। একে একে আহুতি দিতে লাগলাম মন্ত্রপুত মাংসের টুকরোগুলো। আহুতির সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো আগুনের লেলিহান শিখা। যেন 1000 বছরের উপবাসী কেউ লক্ষ লক্ষ জীব বের করে চেটে পুটে খেয়ে নিতে লাগলো আমার উৎসর্গ করা খাদ্য। এখন পোড়া মাংসের উগ্র কটু গন্ধে ভরে উঠেছে ঘর। সেই হোমকুণ্ডের ভিতর জেগে উঠল একটা ধোঁয়াটে লেলিহান শিখা। আমি উঠে দাঁড়ালাম, তারপর সোজা চলে গেলাম পরমার ঘরের দিকে। পরমাকে দেখে সেই ধোঁয়া ঘনীভূত হয়ে এক অজানা জীবের আকার নিল। তারপর তাকে নিষ্ক্রিয় করে দিয়ে ওর ভিতর থেকে বের করে আনলো কিসের যেন এক আত্মা।
এতটুকু বলে ঠাকুর মশাই চুপ করে রইলেন। আজ ওনার কথা শুনে মনে হচ্ছিল উনি গল্প বলতে চান না, তবু কিসের এক টানে যেন বলে চলেছেন। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? পরমার পেটের উপর সেই চিহ্নটা আর ছিল না। ওইখানে লুকিয়ে ছিল সেই পিশাচের আত্মা। মেয়েদের হাতে শাখা পলা শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, নানা অশুভ শক্তির হাত থেকেও মুক্তি দেয়। ওই অচেনা অজানা লোকগুলো পরমার মধ্যে ওই পিশাচকে বন্দি করে রেখেছিল কি উপায় সে আমি জানি না, তবে আমার সামনে শাখা পলা ভেঙে টুকরো করে দিয়েছিল। তাই সেই পিশাচ পরমার দেহ ও মনের উপর অধিকার জমিয়ে তাকে নিজের করে নিয়েছিল। এই ঘটনার পর পরমার বাঁচতে পারেনি, 1 সপ্তাহের মধ্যেই মারা যায়। কি জানি সে এখনো মুক্তি পেয়েছে কিনা।